চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরীর কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, যেটি বলছিলাম যে প্রত্যেকটি শাখা প্রশাখায় বিচরণ রয়েছে আপনার, বিজ্ঞাপন থেকে শুরু করে ছোট পর্দায় এবং সর্বশেষ বড় পর্দায়। অভিজ্ঞতাটা তো নিশ্চয়ই অনেক দিনের, শুরুর গল্পটা জানবো, ঠিক কিভাবে অভিনয়ের সাথে যুক্ত? আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি অভিনয়ে যাব, কারণ আমাদের বাসাটা ছিল রামপুরায়, টিভি সেন্টারের উল্টো পাশে। তো সেখান থেকে ছোটবেলা থেকে দেখে যখন শিল্পীদেরকে আসতে দেখতাম, তো ওই দেখার থেকে একটা আগ্রহ তৈরি হয়। তারপর যখন একটু একটু বুঝতে শিখলাম, তখন ভাবলাম যে না, শিখে যেতে হয়, না শিখে যাওয়া যাবে না। দেন থিয়েটারটা শুরু করি, থিয়েটার করতে করতে ধীরে ধীরে এই বাকিগুলো যুক্ত হয়েছে ধীরে ধীরে। তখন কি পারিবারিক সাপোর্টের কথা বলি, সহযোগিতা কতটুকু ছিল? আপনি যে কোনো কাজই করেন না কেন, পরিবার যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। মানে হয় কি, বাবা মা একটা সাপোর্ট তো সবসময় দেয় বাচ্চাদেরকে, কিন্তু তাদের একটা জিনিস চাওয়া থাকে যেন পড়াশোনা ক্ষতিগ্রস্ত না হয়। তো আমার বেলা তো একই ইয়ে ছিল। আমার বড় ভাইও থিয়েটার করতেন, আমরা একসাথেই থিয়েটার করতাম, কিশোর থিয়েটার করতাম। তখন আমাদের জন্য এই রেস্ট্রিকশনটা ছিল যে মন দিয়ে পড়াশোনা করো তাহলে করতে পারবা। তো আমরা মন দিয়ে পড়াশোনাটাও করেছি, আবার থিয়েটারটাও করেছি। শুধু কিন্তু অভিনয় করে থেমে যাননি, হাত পাকিয়েছেন লেখালেখিতেও। এই যে লেখালেখির প্রতি ভালোবাসার সৃষ্টি, এটি আসলে কিভাবে তৈরি হলো? এইটাও আসলে গোড়াটা একটু ছোটবেলা থেকে আমি লিখতে পছন্দ করতাম, ছড়া লিখতাম, ছোট গল্প লিখতাম, ছোটদের পত্রিকাগুলোতে আমার লেখা নিয়মিত ছাপা হতো। তো বড় হওয়ার পর যখন থিয়েটারে যুক্ত হলাম, বড়দের থিয়েটারগুলোতে যুক্ত হলাম, তখন আমি অনেক এনজিওর সাথে কাজ করেছি। প্রচুর এনজিওগুলোর জন্য আমাকে অনেক লিখতে হয়েছে। তো সেই লেখালেখির সুবাদে একটা সময় মনে হলো, আচ্ছা আমি যদি স্ক্রিপ্ট রাইটিং করি কেমন হয়। তো একটু বুঝতে সময় লাগলো, তারপরে শুরু করে তো অনেক দিন ধরেই লিখছি, লেখালেখির সাথে এখনো যুক্ত আছি। আমি যদি ভুল করে না থাকি তাহলে 2008 সালে প্রথম আপনাকে আমরা টিভি পর্দায় পাই। জি, অভিজ্ঞতাটা জানবো। আমি আসলে বুঝতেই পারিনি, মানে আমার আলাদা করে কোনো অনুভূতি তৈরি হয়নি। কারণ যাদের সাথে আমি অভিনয় করেছিলাম তাদেরকে আমি খুব কাছ থেকেই জানতাম, কারণ ততদিনে কম বেশি সবাই আমার লেখা স্ক্রিপ্টে অভিনয় করেছেন এবং বিভিন্ন সেটে আমার যাওয়া হয়েছে, তাদেরকে আমি কাছ থেকে দেখেছি। সেটা জয় আহসান আপু, ফজলুর রহমান বাবু ভাই, তাদেরকে আমি এত কাছ থেকে দেখেছি। সো আমার জন্য আলাদা করে কোনো কিছু মনে হয়নি যে তাদের সাথে স্ক্রিন শেয়ার করছি, এটা খুব ভয়ের ব্যাপার, এটা মনে হয়নি। তো ওইটা আমার জন্য হেল্প করেছে। প্রথমেই পর্দায় কাকে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন? আমার প্রথম নাটক ছিল পাঞ্জাবিওয়ালা, বানিয়েছিলেন সুমন আনোয়ার ভাই। সেই নাটকে ফজলুর রহমান বাবু ভাই এবং মুখ্য ভূমিকা ছিলেন জয় আহসান আপু। 2008 সালে প্রথম স্ক্রিনে আসা এবং তারপর 8 বছরের একটি গ্যাপ বলা যায়। 2016 সালে আমরা আপনাকে পেয়েছি চলচ্চিত্রে। এই যে নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়া, চলচ্চিত্রের অফারটা কিভাবে এসেছে? 8 থেকে 16 আসলে গ্যাপ ছিল না, 8 থেকে আমি নিয়মিত নাটক করে যাচ্ছিলাম। চলচ্চিত্রের অফার কখনো আসেনি আমার কাছে। তো চলচ্চিত্রের অফারটা যখন প্রথম আসে সেটা 14 সালে, এবং তিনিও নাটকের নির্মাতা মুক্তাদির ইবনে সালাম। তিনি আমাকে বললেন যে একটি ক্যারেক্টার করতে হবে, তুমি প্রস্তুত কিনা? আমি বললাম হ্যাঁ অবশ্যই, ক্যারেক্টার তো করতেই চাই। কি ক্যারেক্টার? বলে যে মৌলানা ভাসানী। তো আমি তরুণ বয়সের একটা মানুষ, প্রথমে আমি মনে করছিলাম যে মৌলানা ভাসানীর তরুণ সময়কার ছবিটাকে ইয়ে করতে হবে। বললো যে না, বয়স্ক মৌলানা ভাসানী। তো এইটা আমার জন্য একটু টাফ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমাকে দাঁত বানাতে হয়েছিল, তিনি যেই ম্যানারিজমে কথা বলেন সেটা আমাকে রপ্ত করতে হয়েছিল, সেভাবেই কথা বলতে হয়েছিল। তো এটা আমার জন্য একটু কষ্টের প্রক্রিয়া ছিল, তারপরেও আমি প্রশংসা পেয়েছিলাম। এটা শাহ আব্দুল করিমের জীবনী নিয়ে বানানো একটি চলচ্চিত্র রঙের দুনিয়া, সেইখানে মৌলানা ভাসানীর একটা ভূমিকা ছিল, সেই চরিত্রটা আমি করি। এই যে চরিত্র বা গল্প হাতে পাওয়ার পরে চরিত্রের জন্য নিজেকে ভেঙে আবার সেই চরিত্রে পরিণত করা, এই যে এটি আসলে নিজের প্রতি আসলে প্রস্তুতিটা কেমন থাকে? এটা তো আসলে একটা প্রক্রিয়া, মানে আমি প্রাত্যহিক জীবনে যা সেটাই যদি আমি পর্দার সামনে করি তাহলে তার অভিনয় হলো না। আমি তো ওটা একটা রূপকথা, আমি আমার থেকে ভেঙে বের হয়ে আমি আরেকটা জিনিসে পরিণত হচ্ছি বা আরেকটা মানবে পরিণত হচ্ছি। তো এই প্রক্রিয়াটা না ট্রান্সফরমেশনের একটা প্রক্রিয়া। আমরা লোকাল ভাষায় এটাকে বলি, মানে আমাদের থিয়েটারের ভাষায় এটাকে বলি যে জিন ভর করার মতো, যে আপনি যা আপনার উপরে আরেকটি সত্তা ভর করবে, তখন আপনি তা হয়ে উঠছেন। তো এইভাবে আমাদেরকে বিভিন্ন ক্যারেক্টার যখন প্রস্তুত করতে হয়, আগে আমাকে পরিণত হচ্ছে যে এর আউটার লাইন কী, দেন আমি ধীরে ধীরে গ্রাফগুলো তৈরি করি, ইনার লাইনটা কী,
কেমন হতে পারে, এভাবে কেন কথা বলছে, এ রাগ করলে কেন রাগ করছে, এ হাসলে কেন হাসছে, এই যে লাইনগুলো তৈরি করা, গ্রাফটা তৈরি করা, এটা একজন অভিনেতা যত সুচারুভাবে করতে পারবে তার ক্যারেক্টার পোর্ট্রেটটা তত ভালো হবে। এখন কিন্তু নাটকের আগে অভিনেতারা খুব একটা সময় পাচ্ছে না, রিহার্সেলের সময়ও তারা পাচ্ছে না নিজেকে প্রস্তুত করবার জন্য। সেক্ষেত্রে যেটা হয় যে সেটে গিয়ে তাদের ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট মুখস্থ করে তাদের শট দিতে হচ্ছে। এক্ষেত্রে আসলে অভিনয় কতটা প্রভাব পড়ছে বলে মনে করছেন? না, হয় কি, যে কোনো কাজেই যত আপনি প্রি প্রোডাকশনে সময় বেশি দেবেন সেটার আউটপুটটাও ভালো হবে। তো তাড়াহুড়ায় কাজটা একটু খারাপ হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের নির্মাতারা একটা কাজ করেন, বাজারে যারা একদম পরীক্ষিত, যিনি ভালো অভিনেতা বা ভালো সিনেমাটোগ্রাফার, ভালো মেকআপের মানুষ বা ভালো কস্টিউম করেন, আর্টের লোক, একদম পরীক্ষিত বেস্ট পারফর্মারদেরকে এই জায়গাগুলোতে যুক্ত করা হয়, যাতে পরে কোনো সময় ঝামেলা না হয়। তো এই জায়গাটাতে আমরা একটু উতরে যাই, এটাই বলা যায় আর কি। কিন্তু শেষে এটাই বলা যায় যে আপনি যখন তাড়াহুড়া করবেন সেই কাজটা নিশ্চয়ই আরেকটু ভালো হতো যদি ওটার পেছনে একটু সময় দিতেন। যেহেতু বড় পর্দায় কাজ করা হয়েছে এবং সর্বশেষ কাজ ছিল তাণ্ডব, তাণ্ডবের অভিজ্ঞতা একটু শুনবো। আমার সবশেষ কাজ হচ্ছে আতুর বিবিলেন, মিজানুর রহমান লাউভের, যেটা সম্প্রতি শ্যুট করে এসেছি। এটা খুব তাড়াতাড়ি হয়তো রিলিজে চলে আসবে। ওই কাজটাও ভালো হয়েছে, খুবই পরিশ্রমের একটি কাজ। আর তাণ্ডবের কথা যদি জিজ্ঞেস করলেন, অনেক ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল, বিরাট আয়োজন, অনেক তারকাবহুল। সো এইটা একটা অন্যরকম অভিজ্ঞতা। বড় বড় তারকাদের সান্নিধ্যে যেহেতু থাকা হচ্ছে, নিশ্চয়ই মজার কোনো ঘটনা এই মুহূর্তে স্মৃতিতে আছে, একটু শুনবো আমরা। একটা অভিজ্ঞতা বলি, সেটা দুঃখজনক। আমাদের একজন স্টান্টম্যান মারা গিয়েছিলেন আমরা সেটে থাকা অবস্থায়। তিনি হচ্ছেন, একটা সিন ছিল যে 13 তলার উপর থেকে তাকে ক্রেন দিয়ে ঝোলানো হয়েছিল। এটা সবাই জানেন, আপনারা সবাই এটা পরে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সবাই জেনেছেন। সম্ভবত তার নাম মনির ছিল। তো তিনি যে ঝুলেছিলেন, তিনি তখন পর্যন্ত সুস্থ ছিলেন, কিন্তু নামার পরে তিনি অসুস্থ বোধ করলেন, তার হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হলো। তো এইটা আমরা যখন শুনেছিলাম, আমাদের কানে যখন আসলো, আমরা বেশ ধাক্কা খেয়েছিলাম যে একটা মানুষ কিছুক্ষণ আগেও জীবিত ছিল, সুস্থ ছিল। এইটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। শ্যুট তো সবসময় করি, কিন্তু অনসেটে কাউকে মানে মৃত্যুবরণ করতে দেখা বা শোনা, এটা একটু অন্যরকম, আমার জন্য একটি অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। খুবই দুঃখজনক। ভাইয়া, একটু জানতে চাইবো যে যেহেতু অনেক দীর্ঘ পথের একটি যাত্রা, ভালো অভিজ্ঞতা যেমন রয়েছে, খারাপ অভিজ্ঞতাও রয়েছে। ভালো অভিজ্ঞতা শুনলাম, এবার একটু খারাপ অভিজ্ঞতা শুনবো, যেটি আসলে মনে হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে কোথাও একটা গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি অনেক আশাবাদী মানুষ, আমি অনেক পজিটিভ পার্সন, যে কারণে আমি চাইছি না, অনেক প্রত্যেকটা অভিনেতারই যারাই উঠেছেন বা যারাই একটা অবস্থানে গেছেন বা যাচ্ছেন, প্রত্যেকেরই কষ্টের জায়গা আছে। স্ট্রাগল টাইমটা অনেক রকম কষ্টের মধ্য দিয়েই পার করতে হয়, অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করতে হয়। তো আমি আসলে একটু ভুলেই থাকতে চাই, কারণ বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, বলতে চাই না বা মনেও রাখতে চাই না। হয় কি, এই তিক্ত অভিজ্ঞতাগুলো না এক ধরনের মোটিভেশন দেয়, আপনি ভিতরে পুষে রাখেন যে আচ্ছা, এই কাজটায় বা এই জায়গাটায় আমি ছোট হয়েছি, এই জায়গাটা আমি হয়ে দেখিয়ে দেবো। এই পজিটিভনেসটা ভিতরে থাকা ভালো। কিন্তু যদি এটাকে আপনি রিভেঞ্জ হিসেবে নেন যে আচ্ছা ঠিক আছে, আজকে তুমি আমাকে ছোট করেছো, কাল আমি অবস্থানে যেয়ে নিই, তোমাকে আমি দেখে নিব, আমি এই ধরনের বিশ্বাসী না। আমি মনে করি যে ভুলে যাওয়াটাই ভালো, কিন্তু ভিতরে একটা পজিটিভনেস থাকা ভালো, যে ঠিক আছে, আমি যেহেতু কথা শুনেছি, আমি শেষটা দেখে ছাড়বো। আমি এই জায়গায় আশাবাদী। যেহেতু লেখালেখি করা হয় এবং ষষ্ঠ শ্রেণী থেকে অভিনয়ের সাথে যুক্ততা, এবং সেই সাথে ছোট পর্দা, বিজ্ঞাপন, বড় পর্দা, 3টি শাখায় আমরা আপনাকে পেয়েছি। কোন সেক্টরে কাজ করে আসলে বেশি ভালো লেগেছে? আমি যদি অনেস্টলি বলি, আমার সবচেয়ে ভালো লেগেছে মঞ্চে কাজ করে। কারণ মঞ্চে এক ধরনের স্বাধীনতা আছে, মঞ্চে একটা পরিবারের মতো একটা ফিল আছে। যেমন আমাদের খুব সম্প্রতি উজানে মৃত্যু হয়েছে, আমার নাট্যদল পালাকার, সেখানে উজানে মৃত্যু করলাম, ডাকঘর করলাম। তো এই নাটকগুলো যখন আপনি দর্শকের রিপারকেশন একদম কাছ থেকে পাওয়া যায়, আপনি যে কোনো অভিনেতাকে জিজ্ঞেস করবেন, বলবে যে থিয়েটারের তার একটা ভালো লাগা আছে বা একটা মুগ্ধতা আছে। ওই মুগ্ধতাটা না ছাড়িয়ে যেতে পারে না ভিজুয়াল মিডিয়াতে। না, আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি চ্যালেঞ্জের কিছু নেই। মানে আপনি তো একটা আজকে ভালো লাগছে না, আর রিটেক দিতে পারছেন। আজকে সারাদিন আপনার করতে ইচ্ছা করছেন, আপনি 1 মাস পরেও শ্যুট করতে পারছেন। কিন্তু মঞ্চে তো সেই অবস্থাটা নেই। আপনি মানে শো মাস্ট গো অন। আপনি যতই অসুস্থ হন, যাই হন, আপনাকে শো করতেই হবে।
সো ওটার জন্য যে একটা অদ্ভুত প্রিপারেশন ভেতরে একজন অভিনেতা লালন করে, এইটা অন্যরকম প্রক্রিয়া। তো ওই আনন্দের সাথে বাকিগুলোর তুলনা হয় না। বাকিগুলো হয়তো আমাকে বেঁচে থাকতে করতে হয়েছে, লেখালেখিটা আমি খুব যে আনন্দ থেকে করেছি বা অভিনয়টা যে খুব আনন্দ থেকে করেছি তা নয়, কিন্তু করার সময় হয়তো একটা ভালো লাগা নিয়েই করেছি। কিন্তু আমি একজন পারফর্মার হিসেবে বলতে পারি যে আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে থিয়েটার। থিয়েটারের ভাষায় বলা হয়ে থাকে যে মঞ্চ হচ্ছে একজন অভিনয় শিল্পীর হৃৎপিণ্ড। সেক্ষেত্রে একটু যদি বলি যে এখন তরুণ প্রজন্মের কাছে তো আসলে থিয়েটার পেরিয়ে তারা অভিনয় আসছে না, সেক্ষেত্রে আসলে একজন অভিনেতা হিসেবে আপনি কি মনে করছেন যে অভিনয়ের ক্ষেত্রে কতটা প্রভাব পড়ছে? অনেক মাধ্যম থেকেই এখন গ্লোবালাইজেশনের যুগে কাউকে তো আর বেঁধে রাখা যাবে না। এখন অনেক রকম ভিজুয়াল মাধ্যম আছে, টিকটক আছে, ভিগো, লাইকি বা অনেক রকম ইউটিউব, অনেক মাধ্যম থেকে অনেকে আসছেন। তো আমি যেটা বেসিক জায়গাটা আমি মনে করি যে শিখে আসা ভালো। আমাদের এইখানে যেহেতু ইনস্টিটিউশন নেই খুব বেশি অভিনয় শেখার, তো আমাদেরকে থিয়েটারেরই ভরসা করতে হয়। থিয়েটারের উপর ভরসা করেই কিন্তু আসলে পারফর্মার তৈরি হয়। বা বাংলাদেশ দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত আপনি যত বড় অভিনেতার নামই করবেন, সে হুমায়ুন ফরিদি বলেন, আবুল হায়াত বলেন, আবুল খায়ের বলেন, জাকারিয়া সাহেব বলেন, আলী জাকের বলেন, যত অভিনেতা তৈরি হয়েছে সব আপনার এসেছে থিয়েটার থেকে। আপনি যদি নায়করাজ রাজ্জাককে বলেন, তিনিও এসেছেন থিয়েটার থেকে। এটিএম সাউজ্জামান থিয়েটার থেকে। কে নেই, মানে আপনি লিস্ট বিরাট বড়। সো থিয়েটার হচ্ছে শেখার জায়গা। শিখে আসলে একটু মানে লং রান করা যায় বা অনেক দিন টিকে থাকা যায়, এটা আমার কাছে মনে হয়। যেহেতু আর কোনো মাধ্যম নেই, ফিল্ম অ্যান্ড মিডিয়ার কয়েকটা কোর্স করাচ্ছে ইদানিং কিছু ভার্সিটি, কিন্তু শুধুমাত্র অভিনয় কেন্দ্রিক কোনো কোর্স কিন্তু নেই। তো সেই জায়গার থেকে আমি মনে করি যে থিয়েটার একটা ভালো শেখার জায়গা এবং শিখে আসাটা উচিত যে কোনো পারফর্মারের, যদি সে টিকে থাকতে চায়। হ্যাঁ, বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানবো, কি কি কাজ আমরা সামনে পেতে চলেছি? অনেক নাটক করেছি, এর মধ্যে প্রায় গোটা 50 নাটক করা হয়েছে, লিস্ট বিরাট বড়। পরিচালকদের নাম বলতে পারি কয়েকজনের, মহিদুল মহিম, তারপরে সুদীপ্ত সাইদ খান, শহীদুল নবী, অনেক লিস্ট বিরাট বড়, অনেকের কাজ করেছি এর মধ্যে। আর একটা ধারাবাহিক চলছে রুমান রুনির গিট্টু, এই ধারাবাহিকটা একটু ভালো সাড়া পাচ্ছি দর্শকের, রাস্তায় বেরোলে টের পাওয়া যায়। তো এটা একটা ভালো দিক। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তাই কথা বলার যে আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আপনাদের ভালোবাসার কারণেই আমরা যারা বিনোদন এই শ্রমিক আছি, আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছি। তো আপনাদের ভালোবাসাটা পেলেই আমরা সুস্থ ধারার সুন্দর কাজগুলো আপনাদের কাছে পরিবেশন করতে পারবো। কারণ আপনারা যদি পাশে না থাকেন, আমাদেরকে ছেড়ে চলে যান, আমাদের কাজগুলো না দেখেন, তাহলে আমরা আসলে যতই কষ্ট করি এটা বৃথা যাবে। তো আমি মনে করবো যে আপনারা এই বিনোদন পিয়াসী যারা আছেন তারা বেশি করে সুস্থ ধারার নাটক দেখুন, সিনেমা দেখুন, সিরিজ দেখুন এবং আমাদেরকে আপনাদের ভালোবাসাটা নিয়মিত দিয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর এক অন্যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।